প্রশ্নটা হলো এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা সরকার মানতে চায় না কেন, এটাই হলো মূল প্রশ্ন। এটা যদি তারা না মানতে চায় তাহলে দোষ কি অন্যের ঘাড়ে চাপাইলে চলবে? এটা তো একটা ল, এটা ভ্যালিড ল। আপনারা আইন অঙ্গনের সাংবাদিক, আপনারা জানেন কোনো আদালত তো এটাকে অসাংবিধানিক ঘোষণা করে নাই। যতক্ষণ অসাংবিধানিক ঘোষণা না করেছে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ ভ্যালিড পিস অফ ল। এই ভ্যালিড পিস অফ লটাকে যদি ভায়োলেট করতে হয়, সংসদ সদস্যরা যদি ভায়োলেট করে, সরকার যদি ভায়োলেট করে, তাহলে দেশের আইনের শাসনটা থাকবে কোথায়? এটাই মূল প্রশ্ন। আমরা বলছি গণভোটে অংশগ্রহণ করেছি এইটার ভিত্তিতে, এরপরে হা হলে কি হবে এখানে বলা আছে। এইটা না মেনে আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব দেওয়ার মানে কি? এটাকে টিস্যু পেপারে পরিণত করা? এটাকে যদি টিস্যু পেপারে আপনি পরিণত করেন, তাহলে হোয়াট উড বি দ্য আলটিমেট রেজাল্ট অ্যান্ড স্ট্যাটাস অফ দি পার্লামেন্ট? ক্যান দ্য পার্লামেন্ট উইদাউট ডিক্লেয়ারিং দি ল আনকনস্টিটিউশনাল বাই এ কম্পিটেন্ট কোর্ট ক্যান ইটসেলফ ডিক্লেয়ার এ ল আনকনস্টিটিউশনাল? তাহলে কোর্ট কাছারি থাকবে কোথায়? হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরকার কি? তাহলে তো পার্লামেন্টের মেজরিটির জুড়ে সব কিছু অসাংবিধানিক বলে দেওয়া যাবে। তাই যদি বলতে হয় কোর্টে ফাইট করেন, সিদ্ধান্ত হোক, তারপরে আপনারা পদক্ষেপ নেন। কোর্টে তো ফাইট করছেন না, মামলাটা তো শুনানি করার জন্য আমরা পদক্ষেপ নেই, আপনারা খালি পিছুটা নেন, তাও তো হচ্ছে না। এর মিনিং কি? জি, তাজুল ইসলামের প্রতি কি প্রশ্ন? আমি রায় দেই নাই। এরপরে আমরা দেখছি যে দেশে ফেরার বিষয়ে নানা রকম কথা বলছেন, অডিও বার্তা দিচ্ছেন। সার্বিকভাবে এটা তো প্রাসঙ্গিক না, আজকের ইস্যুর সাথে যাচ্ছে না এটা। না, এটা হচ্ছে আজকের পুরো ইস্যুটা হচ্ছে না, আমি এই প্রশ্নের জবাব দিব না। এই জন্য আজকে স্পেসিফিক্যালি জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে যে সংকট, সেটা নিয়ে আজকের প্রেস কনফারেন্স। সুতরাং আমি কনফাইন্ড থাকবো এটার মধ্যে। বিচার বা অন্যান্য বিষয় নিয়ে কথা বললে আলাদাভাবে আমার সাথে কথা বলতে পারেন। থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধু, আপনাকে ধন্যবাদ। আমরা এই জন্যই আজকের বিষয় বাইরে যাব না, যে বিষয়টা ওইটা নিয়ে আলাদা বক্তব্য আমাদের যাইতে পারে কোনো এক সময়। ওকে, এটা নিয়ে আপনারা জুলাই সনদ গণভোট এই বিষয়গুলো নিয়ে শুরু থেকে অনড়, আপনারা একটা পজিশনে আছেন, এটা আপনাদের দিক থেকে ইতিবাচক। আপনারা নিয়মিত বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, কিন্তু সরকারের মতো কাজ করে যাচ্ছে। আপনারা কঠোর কোনো কর্মসূচিতে যাবেন এভাবে আপনারা বলছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন এটা অ্যাজ ইফ একটা পলিটিক্যাল পার্টির কাছে আপনি প্রশ্নটা রাখছেন। এখানে আমরা আজকে যারা বসেছি মূলত আমরা আমাদের পরিচয় আইনজীবী হিসাবে আমরা বসেছি, এবং যে প্রশ্নটা উত্থাপন করা হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে পার্লামেন্টে, যে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা, সেইটার বৈধতা আছে কি নেই, তারা যে আর্গুমেন্টটা দিচ্ছেন সেটার আইনগত জবাব দেওয়ার জন্য। সুতরাং আমরা এটার মধ্যে কনফাইন্ড থাকতে চাই। আজকের মূল এই পুরো প্রেস কনফারেন্সের মূল ফোকাসের জায়গাটা হচ্ছে পার্লামেন্টে সরকারি দল বলতে চাচ্ছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অসাংবিধানিক, ভয়েড অ্যাব ইনিশিও, মানে শুরু থেকেই এটা বাতিলযোগ্য। এইটার আসলে আইনগত পজিশনটা কি সেটাই আমরা ক্লিয়ার করব। পলিটিক্যাল যেসব কোয়েশ্চেন আছে সেগুলো আপনারা পলিটিশিয়ানদের জিজ্ঞাসা করবেন। এখন আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমাদের শিশির মুনির খুব ডিটেইল প্লেস করেছেন, আমি ওইটাকেই রিইটারেট করে দুটো কথা বলি। একটা হচ্ছে আমাদের সংবিধানের 7 আর্টিকেল 7 যেটা, সেখানে বলা হয়েছে, আগে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। 2 নম্বরে বলা হয়েছে জনগণ যদি উৎস হয়, জনগণের ইচ্ছার বা অভিপ্রায়ের পরম অভিব্যক্তির নাম হচ্ছে সংবিধান। তার মানে সংবিধান একটা বিশাল বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে জনগণের অভিপ্রায়। মানে মানুষ যেটা চায় সেটা ট্রান্সলেট করলে সংবিধান হয়, জনগণের চাওয়া অনুযায়ী সংবিধানটা হয়। তাহলে জনগণের অভিপ্রায়টাই যেহেতু সর্বোচ্চ আইন, সেই জনগণের ইচ্ছাতে জুলাইয়ের বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের পরে একটা সরকার গঠিত হয়েছে। সেই সরকার একটা সর্বদলীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী একটা গণভোটের ব্যাপারে বা অন্যান্য সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, এবং সেইটাকে লিগ্যাল কাভারেজের জন্য আনার জন্যই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করা হয়েছে। তার মানে হচ্ছে এই পুরো কাজটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এটা হয়েছে।
এবং সেইটাকে অধিকতর শক্তিশালী করার জন্য একটা গণভোট করা হয়েছে, যেখানে প্রায় 70% মানুষ এটার পক্ষে রায় দিয়েছেন। সুতরাং জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে জুলাই সনদের কমপ্লিট বাস্তবায়ন, এবং সেটার মধ্যেই গণভোটের রায় বাস্তবায়ন, সেটার মধ্যেই সংবিধান সংস্কার। এখন যে কোনো যুক্তিতে আপনি এটাকে যদি নাল অ্যান্ড ভয়েড করার চেষ্টা করেন, সেইটা হচ্ছে অবৈধ। আপনি জনগণের রায় এবং অভিপ্রায়ের অ্যাগেনস্টে অবস্থান করলেন। এখন বলছে সংবিধানের মধ্যে এটা ছিল না, সেটা ছিল না। সংবিধানের মধ্যে ওটা ছিল না, এটা হিসাব করে তো আর জুলাই বিপ্লব হয়নি। বিপ্লব কি সংবিধানের মধ্যে আছে? নাই তো। জুলাই বিপ্লবের পরে যে বলেছে শিশির যে এই যে আপনি প্রধান উপদেষ্টা বানালেন, উপদেষ্টা হলেন, নাই তো। তারপরে যদি প্রধান উপদেষ্টা পরিষদ না থাকে, তার নির্বাচনে যে আপনারা নির্বাচিত হলেন এমপি হিসাবে, তা আপনারা কোত্থেকে আসলেন? সংবিধান যদি থাকে তো 2028 না 29-এ নির্বাচন হবে, এখন আপনারা কারা? তাহলে ওনারা যেটা করছেন, কিছু অংশ ওনাদের পক্ষে যেটুকু যায় ওটা মানে, আর যে অংশটুকু তাদের বিপক্ষে যাচ্ছে সেটা একটা আইনি কূটতর্ক তৈরি করছেন। আমরা আইনজীবীরা ক্লিয়ার করছি যে এই কূটতর্কটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। খুব রাইটলি বলা হয়েছে। আপনি বলছেন জুলাই সনদ আদেশ ভয়েড অ্যাব ইনিশিও, কিসের ভিত্তিতে? আপনি কে? বলার কে? আইন যদি ভয়েড অ্যাব ইনিশিও হয়, অসাংবিধানিক হয়, বলার ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে মামলা একটা হয়েছে, সেখানে আসেন, আর্গুমেন্ট করেন, যদি বাতিল হয় তখন দেখা যাবে। কিন্তু আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা এই জন্য নাই, যেটা লেসোথো, গ্রানাডার উদাহরণ দেওয়া হয়েছে, যে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তির উপর যখন বিপ্লব হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ যেটা ডিসিশন নেবে, কোনো সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা নাই ওইটার বিরুদ্ধে কোনো জাজমেন্ট দেওয়ার। তা আমরা ক্লিয়ার করছি বিষয়টা, যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে যে বিপ্লব হবে এবং জনগণ যেটা চাইবেন সেটা না পার্লামেন্ট নাল অ্যান্ড ভয়েড করতে পারবে, না সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড করতে পারবে, না কোনো নেতা বা কোনো নেত্রী রাজনৈতিক দল এটা পারবে। এটা আমাদের দেশের 13তম সংশোধনীর মামলায় সুপ্রিম কোর্ট কনফার্ম করেছে। সুপ্রিম কোর্টে কনফার্ম করেছে এবং দুনিয়ার সব দেশে আছে। তো এবং সর্বোপরি আর্টিকেল 7, আপনি যদি সংবিধানের সব কিছু বাদ দিয়ে একটা জায়গায় থাকেন যে সকল ক্ষমতাটা ডিরাইভড ফ্রম দি পিপলস উইল, সেই জায়গার থেকে জনগণের ইচ্ছার ভিত্তিতে এটা হয়েছে, এটা কোনো অবস্থাতে ভয়েড অ্যাব ইনিশিও না, ভয়েড বলার অধিকারও কারণ নেই। দ্যাট ইজ ইট। জি জি বলেন বলেন। রুবিন ফারহানা একটা সংবাদ আচ্ছা, বিষয়টা বলেন। যদি কখনো রাজনৈতিক এই পরিস্থিতিটা পরিবর্তিত হয়, তাহলে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আর্টিকেল 107 নিরাপত্তা দিতে পারবে না। এটা সম্পর্কে আসলে আপনি যদি একটু পলিটিক্যাল কোয়েশ্চেন, আচ্ছা ওইটা ওই বিষয়ে আমরা ওইদিকে যাচ্ছি না, কারণ পলিটিক্যাল কোয়েশ্চেন আমরা জবাব দিব না বলেছি। আচ্ছা এই লিগ্যাল কোয়েশ্চেনের মধ্যে থাকলে যদি বলেন। জি, পঞ্চদশ সংশোধনীর মামলায় দেখলাম দেশের সর্বোচ্চ আদালত পার্লামেন্টের উপর কিছু বিষয় ছেড়ে দিলেন, কিছু বিষয়ে হস্তক্ষেপ করলেন। আমরা এখান থেকে তাহলে তো একটা দৃষ্টান্ত পেলাম যে দেশের অ্যাপেক্স কোর্ট পার্লামেন্টকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্তের জায়গা তৈরি করে দেয়। সেক্ষেত্রে এই জাতীয় সনদ বা জুলাই সনদের ক্ষেত্রে পার্লামেন্ট সিদ্ধান্ত নেওয়াকে আপনারা আইনকে পাশ কাটানোর জায়গায় কেন বিবেচনা করছেন? ডিফারেন্সের বেলায় বোঝা যাচ্ছে উনি পড়াশোনা করে আসছেন। ধন্যবাদ। আসলে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন অনেকগুলো কনস্টিটিউশনাল ইস্যু পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে, কিন্তু এই কথা মনে রাখতে হবে যে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে, কোর্টের মাথায় ছিল এখানে জুলাই একটা কনসেনসাস আছে, এটা একটা সনদ আছে, এটা একটা আদেশ হয়েছে এবং আদেশটা ল জুলাই আদেশ 2025, যেটাকে আপনারা ভয়েড অ্যাব ইনিশিও বলেছেন, সেখানেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের বৈধতা রিটেন হয়েছে, সেখানেই রিটেন হয়েছে, সেটার কনসিকুয়েন্স হলো আজকের এই গভর্নমেন্ট। সুতরাং জুলাই আদেশ যেটা 2025-এ হয়েছে, এটা ভয়েড অ্যাব ইনিশিও না, এটা ম্যান্ডেটরি ফর অল দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট। নাম্বার 2, আদালত সংসদে পাঠিয়েছে, তার আগে সংবিধান সংস্কার পরিষদ একটা গঠন করার বিধান জুলাই আদেশে বলা হয়েছে এবং সংস্কার পরিষদ যেটি 180 দিনের মধ্যে এটা গঠন করার কথা ছিল এবং সেটাই হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি।
সেটি পারত বেসিক স্ট্রাকচার সহ মৌলিক বিষয়ে ডিল করতে। যে কমিটি আপনারা 12 জনকে নিয়ে করেছেন, সেই কমিটি কখনো বেসিক স্ট্রাকচারের উপর কোনো সংশোধন এখানে আনতে পারবে না। আনলে ভবিষ্যতে সেটা ভায়ার্স দ্য কনস্টিটিউশন, আলটা ভায়ার্স দ্য কনস্টিটিউশন হবে এবং সেটা চ্যালেঞ্জ হবে। কারণ এটা অনেকগুলো আপনারা দেখেছেন হাইকোর্টে বা অ্যাপিলেট ডিভিশনে যে মামলাগুলো হয়েছে, 8th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট, 13th অ্যামেন্ডমেন্ট, যে পার্লামেন্ট ক্যান নট টাচ বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার, তো বেসিক স্ট্রাকচারের বিষয়গুলো আপনি কি করবেন? আপনি জুলাই সনদ এগ্রি করছেন, দ্বিকক্ষ বিশিষ্ট করবেন। আপনি হাইকোর্টের কনস্টিটিউশন নিয়ে অনেক কথা বলেছেন। সেকুলারিজম একটা বেসিক স্ট্রাকচার এজ পার 8th অ্যামেন্ডমেন্ট, সেটা একটা বেসিক স্ট্রাকচার। সেটি এই কমিটি কি চেঞ্জ করতে পারবে? কেমনে পারবে? কারণ তো 8th অ্যামেন্ডমেন্টে ইটস বিন ডিক্লেয়ার্ড এ বেসিক স্ট্রাকচার। তো বেসিক স্ট্রাকচারে এই সংসদীয় কমিটি কখনো সুপারিশ করতে পারবে না, করলেও সেটি কনস্টিটিউশনালি ভ্যালিড হবে না। সুতরাং অপোজিশন বা সিভিল সোসাইটি, দেশের যারা গার্ডিয়ান, তারা যে বলেছেন যে জুলাই সনদের আলোকে জুলাই আদেশ হয়েছে, সেই আলোকে গণভোট হয়েছে, সেই আলোকে নির্বাচন হয়েছে, সেভাবে পার্লামেন্ট গঠিত হয়েছে, আপনাদের উচিত ছিল ওই শপথটা গ্রহণ করা এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। সংবিধান সংস্কার পরিষদ গঠন করলে এই সমস্ত আইনি অপব্যাখ্যা আর আসতো না। তো এটি আমরা বলতে চাই একান্ত একাডেমিক এবং কনস্টিটিউশনাল প্র্যাকটিস থেকে, যে যখনই আপনি বেসিক স্ট্রাকচারকে টাচ করে এখানে সংশোধনী আনবেন, সেগুলো টিকবে না। যেমনিভাবে 5th অ্যামেন্ডমেন্ট, অন্যান্য অ্যামেন্ডমেন্টগুলো 13th অ্যামেন্ডমেন্ট টেকেনি। তো এটাই ওয়াইজ হবে, অনতিবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে এই সমস্ত সংসদীয় কমিটি বিলুপ্ত করা উচিত। সংবিধান কেন আবার কমিটি করেছে? সংবিধান সংস্কার পরিষদ যারা 300 মেম্বার্স প্লাস ওই আসনগুলো সংরক্ষিত, তারাই হলো কনস্টিটিউশনাল রিফর্মিং বডির মেম্বার। সেটি ছিল বৈধ পন্থা, সেটি ছিল সাংবিধানিক পন্থা। সুতরাং এই কমিটির আসলে কোনো কাজ নেই। এই কমিটি আবার এক্সারসাইজ করবে যে এক্সারসাইজ আপনারা সংবিধান সংস্কার কমিশনে, জাতীয় ঐকমত্য কমিশনে আপনারা 17 মাস ধরে করেছেন। সকল দল মিলে ওখানে কি করেছেন? তো ভলিউমস হয়েছে, হোমওয়ার্ক করা আছে, অনেকগুলো আদেশ এবং বিধির মাধ্যমে ইমপ্লিমেন্টেড হয়েছে। অনেকগুলো মিয়ার অ্যামেন্ডমেন্ট করে আনতে পারবেন, কিন্তু যেগুলো বেসিক স্ট্রাকচার টাচ করে, রাষ্ট্র সংস্কারের সাথে যেগুলো ওতপ্রোতভাবে ইনএক্সট্রিকেবলি কানেক্টেড, সেগুলো আপনি এই সংস্কার পরিষদ ছাড়া এগুলো করতে পারবেন না। এটাই আমি যা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। রাজনৈতিক দলের হয়ে আইনজীবীরা আপনারা লড়াই করছেন, শেষ পর্যন্ত যদি এটা বাস্তবায়ন না হয়, সেদিকে এগোচ্ছে তারা, তাদের মতো আপনারা মূল দলকে আপনারা কি পরামর্শ দেবেন? এটা তাহলে বাস্তবায়নের আওতায় তাসমিয়া, এটা না পারে পলিটিশিয়ানরা জবাব দেবে। আচ্ছা, আমি একটু অল্প কথায় বলি। যদিও এটা প্রাসঙ্গিক, আমরা আইনগত বিষয়গুলো বলতে চাচ্ছিলাম। তারপরে উই আর হোপফুল, এই যে আমাদের আজকের অনুষ্ঠান, এটা তো অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, যে কনফিউশন হচ্ছে, অনেকে সংবিধান ফলো করতে চাইছে, তো কেন স্ট্রিক্টলি ফলো করা হবে না, এটা পূর্বোক্ত বক্তারা বলেছেন। তো আমরা এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমরা আশাবাদী। হয়তো ওনাদের বুঝার ভুল, হয়তো ওনারা বুঝতে পারছেন না, ওনারা স্ট্রিক্টলি ফলো করছেন, বাট উই আর হোপফুল যে এই যে আইনজীবী আজকে যারা আছেন এখানে, তারা বলছেন একটা জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। এখন জনগণ সাধারণ মানুষ, সংবিধান তো সবাই সংবিধান বিশেষজ্ঞ না, তো সবার মধ্যে একটা কনফিউশন, হ্যাঁ এই যে সংবিধানে এই ধারাটা আছে, সরি আর্টিকেলটা আছে, এটা তাই তো এরকমই হওয়া উচিত, কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে অনেক খুঁটিনাটি বিষয় আছে। আজকের শিশির মন্ডি সাহেব, বেলাল সাহেব, তাজুল সাহেব এনারা বলেছেন। তো আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি এবং উই আর হোপফুল। আমরা তো 17 বছর যারা সরকারি দল, বিরোধী দল, আমরা তো একসাথে করেই আন্দোলন করেছি। তো উই আর হোপফুল যে আমরা বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি জি।
সিনিয়র আইনজীবী হিসেবে উনি বক্তব্য বাংলাদেশ লয়ার আচ্ছা, এটার জবাব আমি দিচ্ছি। আচ্ছা শুনেন, আমরা একটা ব্যানারে, যে কোনো ব্যানারেই আয়োজনটা করা হোক, এখানে কিন্তু ওই লয়ার্স কাউন্সিলের মেম্বাররাই শুধু এখানে আসেননি, জান আমি তো লয়ার্স কাউন্সিলের মেম্বার না, ওনারা না। সুতরাং আমরা এসেছি আইনজীবী হিসেবে। কার কি পদবি সেটা বড় কথা না। শিশির মনির এটা প্রেজেন্ট করেছে আমাদের সকলের পক্ষ থেকে করেছেন। আমরা লিগ্যাল বিষয় সবাই ইনপুট দিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের আইনজীবীদের সবার চিন্তার একটা সম্মিলিত যে বহিঃপ্রকাশ, সেটাই প্রেস কনফারেন্সের বক্তব্যের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরেছি। যেহেতু একটা লিগ্যাল ফাইন ডিবেট, এটা জাতির সামনে পরিষ্কার না হলে সবাই বুঝবে না যে বিএনপি সরকার কি বলছে, বিরোধী দল কি বলছে। তো আমাদের পক্ষ থেকে আইনগত এই ব্যাখ্যাটা যখন আপনাদের কাছে যাবে, তাহলে সবাই বুঝতে পারবেন যে প্রকৃত অর্থে এখানে কি চলছে। দ্যাটস ইট। জি, সবাইকে ধন্যবাদ।